আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ব্লগ ঠিক না, আজকে অ্যাকচুয়ালি একটা রেসিপির জন্য। তো এটা হচ্ছে মাটন রেজালা আমি করেছিলাম। তো একটু সহজ উপায়ে, মানে খুব কম ঝামেলায়, কম ইনগ্রিডিয়েন্টে। তো এটা খেতে খুব মজা হয়েছিল, সেজন্যই আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করছি। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিতে। এখানে প্রথমে যে জিনিসটা আমি রান্নার একটা ইনগ্রিডিয়েন্ট তৈরি করে নিব, আমি ব্লেন্ড করে নিব, সেটা হচ্ছে যে আমি এখানে হাফ কাপের মতো টক দই নিয়েছি, হাফ কাপের মতো বেরেস্তা নিয়েছি, আর কিছু লাইক হাফ মুঠের একটু কম অথবা 2 টেবিল চামচের মতো আমি কিশমিশ দিয়ে এটাকে ব্লেন্ড করে রেখেছি। এরপরে আমি সরাসরি রান্নায় চলে যাব। তো আমি যে প্যানটিতে রান্না করব সেটা আমি চুলায় বসিয়েছি। এরপরে আমি এর মধ্যে কুকিং অয়েল অ্যাড করব। রেজালাতে একটু তেলটা বেশি যায়। আমি এখানে প্রায় 6 টেবিল চামচ বা হাফ কাপের মতো আমি তেল ইউজ করছি। এর মধ্যে আমি এলাচ, দারচিনি এবং পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে ভেজে নিব। তো এটা খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি যে মশলাগুলো অ্যাড করব সেগুলো এর ভেতরে দিয়ে দেব। রেজালা অনেকেই অনেকভাবে করে এবং অনেক কিছু দিয়েই করা যায়, আমিও করি অন্যান্য সময়। বাট আমি আজকে আসলে মাটন রান্না করব বলে এটাকে বের করেছিলাম ফ্রিজ থেকে। তো ডিফ্রোস্ট করার পরে আমার বাচ্চারা একটু রিচ খাবার খেতে চাইলো, পোলাওয়ের সাথে বললো যে রেজালা খাবে। এই জন্য আমি আসলে এভাবে একটু সহজ উপায়ে করলাম। আমি যে আগে যে মিক্সচারটা তৈরি করে রেখেছি এই মিক্সচারটা দিয়েই রান্নাটা হবে মেইনলি। আর অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো আসলে রেগুলার মাংস রান্নায় যা ইউজ করি আমি সেই র্যান্ডম ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করেছি খুব সিম্পলভাবে খুব মজাদার একটা রেজালা রান্না করার জন্য। বাট ট্রাই করে দেখার পর আমি দেখলাম যে আসলেই এত মশলা না দিয়েও রেজালাটা অনেক মজার হয় এভাবে। এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো আমার এখানে পেঁয়াজটা বেশ ভালো মতোই ভাজা হয়ে গিয়েছে, আর গরম মশলারও একটা অ্যারোমা মানে বেরিয়েছে। তো আমি এর মধ্যে রসুন বাটা, আদা বাটা আগে দিয়ে নিয়ে একটু কষিয়ে নিব। আর আমার প্যানটা আজকে যেহেতু স্টেনলেস স্টিলের, সো আমার জালটা আমাকে একটু নিয়ন্ত্রণে রেখে রান্না করতে হচ্ছে, কারণ এটাতে খুব দ্রুতই বার্ন হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। তা আমি এর মধ্যে এখন গুঁড়া ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি। শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো খুবই সামান্য দিব, যাতে জিরার কোনো স্ট্রং ফ্লেভার না আসে। আর কিছু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, সেটাও খুব সামান্য পরিমাণ, কারণ আমি আগেই গরম মশলা কিছুটা অ্যাড করে নিয়েছি। তো আমি এখন এই মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিব, তবে অনেকবার কষাবো না, তার কারণ আমি আজকের মাংসটাই কষিয়ে কষিয়ে রান্না করব। অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করার চেষ্টা করব। তো আমি কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি এখানে, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য। পুড়ে গেলে টেস্টটা খারাপ আসবে। তো আমি এখানে পানি দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। এখানে একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে, সেটা আপনারা আপনাদের স্বাদ মতো এর ভেতরে লবণ অ্যাড করে নেবেন। মশলা দিয়ে কষানোর সময় আমার কাছে মনে হচ্ছিল যে ঝাল আর একটু দিলে ভালো হবে। এই জন্য আমি আর প্রায় হাফ চামচের মতো এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি। তো এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে এসেছে।
এর বেশি আমি আর কষাবো না। এ পর্যায়ে আমি এর মধ্যে খাসির মাংসগুলোকে অ্যাড করব। আমি আজকে এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি। তো মাংসগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে যেহেতু মাংস থেকে পানি বেরোবে কিছুক্ষণ ঢেকে রাখবো। মাংসটা ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণের জন্য কুক হয়েছে, তারপরে নেড়েচেড়ে দেওয়ার জন্য আবার খুলে নিয়েছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন এটাকে আবার ঢেকে দিব, কারণ মাটন সিদ্ধ হতে বেশ কিছুটা সময় নেয়। আমি আমার অ্যানাদার চুলার মধ্যে কিছুটা ক্যাটেলের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি, বারবার উঠিয়ে একটু করে গরম পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছি অল্প অল্প পানি দিয়ে, এতে করে মাটনের যে একটা স্মেল থাকে সেটা চলে যায়। আর আমি এই রান্নায় জয়ফল জয়িত্রী এগুলো আমি এখন ইউজ করব না, আমি এটা দেখাবো আমি এটা কখন ইউজ করব। তো আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবং মাংসটা খুব ভালোভাবে কুকও হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা জয়ফল জয়িত্রী গুঁড়া অ্যাড করব, যাতে করে একটা শাহি স্মেল আসে। আর আমি এর মধ্যে এরপরে কিছুটা বাদাম বাটা দিব, কারণ বাদাম আগে দিলে দেখা যায় যে মাংসটা নিচে লেগে যায়, সেজন্য আমি পরের দিকে দিয়েছি। তো এরপর এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করব। আর কিছুক্ষণ 5-10 মিনিট কষালেই আমার রান্নাটা হয়ে যাবে। তো খুবই ইজি ওয়েতে খুবই মজাদার একটা রেজালা হয় এরকম করে রান্না করলে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না, আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমি নামানোর আগ দিয়ে, মাংসটা আমার হয়ে এসছে, নামানোর আগ দিয়ে আমি কিছুটা গুঁড়া দুধ আর কেওড়া জল অ্যাড করব। তো এগুলো দেওয়ার পরেও আমি মাংসটা নেড়েচেড়ে কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। মাংসের ইনগ্রিডিয়েন্টসগুলো স্টেপ বাই স্টেপ দিলে যেটা হয় যে মাংসটা খেতে খুব সুস্বাদু হয়। তো আমার রান্নাটা এখন প্রায় হয়ে এসছে, আমি এখন নামিয়ে ফেলবো। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা যদি ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখতে পারেন। খুব ইজি ওয়েতে খুবই মজাদার একটা রেজালা হয়। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।